ছিল। আমরা তো এতদিন ধরে ধরে তো এই 2016 প্যানেলে যারা আছে তারা তো টেন্টেড আনটেন্টেডের সাথে খুবই পরিচিত। একদম পরিষ্কার দেখলাম তার নামটা বারবার করে এসে খুঁজে যাচ্ছে এক্সামিনাররা যে কে সে এলো, একদম পাশাপাশি প্রশ্ন, পাশাপাশি দুজন মিলে দেখলো, উত্তর করলো, সমস্ত কিছু একদম সে যে প্রশ্ন পেয়েছে সেটা পুরো পরিষ্কার বোঝা গেল আমার সামনে চোখে দেখা। এবার আমরা কি করবো বলুন, আমরা কি করবো, আমাদের আর কিছু করণীয়। প্রশ্নপত্র মানে আমার মনে হলো, এটা আমার ব্যক্তিগত মতামত, না হলে কেউ যার নামে এসে বারবার করে জিজ্ঞাসা করে যাচ্ছে ইনভিজিলেটররা যে কে এই সেই ব্যক্তিকে, তারপরে এলো সে একদম পাশাপাশি পুরো দেখাদেখি করে উত্তর লিখলো। কোন রুমে পড়ছিল এটা? নিচে ওপরে। মানে কোন রুম মনে আছে? আমার রুমে। সেটা কত নম্বর রুম সেটা মনে আছে? না রুম নাম্বার মনে। আজকে পরীক্ষা আপনার কেমন হলো? জানি না, বলতে পারবো না কেমন হয়েছে। আমরা খুব মানসিক অবসাদগ্রস্ত। এত বছর চাকরি করার পর এই দিনটা এসে আমাদের দেখতে হবে, আমরা সেটা ভাবিনি। যারা দুর্নীতি করলো তাদের কোনো সাজা হলো না, অথচ সাজা পেলাম আমরা আবার পরীক্ষায় বসতে বাধ্য হলাম। আর এই মানসিক অবস্থা নিয়ে আমরা কতদূর কি করতে পারবো সেটা কিন্তু আমাদের আর জানা নেই। আমার নাম জয়শ্রী বাউলিয়া। নমস্কার, সোজা সাপটা সুব্রতয়ে আপনাদের স্বাগত জানাই। শুভেন্দু অধিকারীর করা অভিযোগেই শিলমোহর দিল এই পরীক্ষার্থী। কিছুদিন আগে শুভেন্দু অধিকারী প্রকাশ্যে অভিযোগ করেছিল যে এসএসসির প্রশ্নপত্র বিক্রি হচ্ছে 50,000 টাকার বিনিময়ে, এবং তার কাছে অডিও ক্লিপ আছে এবং সে আগামী দিনে সেই অডিও ক্লিপ সামনে আনবে। গতকাল এই এসএসসির এক পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে বেরোনোর পরে সংবাদ মাধ্যমের সামনে যে কথা বললেন, তাতে শুভেন্দু অধিকারীর তোলা অভিযোগেই তিনি কিন্তু শিলমোহর দিলেন। তিনি প্রকাশ্যে বললেন যে 2016 সাল থেকে 2025 সাল অবধি এই দীর্ঘ এতগুলো বছর চাকরি করার সুবাদে কারা টেন্টেড আর কারা আনটেন্টেড তাদের সম্পর্কে মোটামুটি তাদের পরিচিতি আছে। সুতরাং তার পরীক্ষা হলে তার রুমে ইনভিজিলেটররা ঢুকেছে, বারবার একজনের নাম ধরে ডাকছেন বারবার, এবং পরবর্তীকালে সেই প্রার্থী ঢুকলেন এবং দুজনে মিলে কি আলোচনা করলেন সেখানে ঘটাফট পরীক্ষা দিয়ে পরীক্ষা হল থেকে বেরিয়ে গেলেন। এবং তার সন্দেহ পরিষ্কার যে আগে থেকে যদি প্রশ্নপত্র না তিনি জানেন তাহলে এইভাবে পরীক্ষা দেওয়া সম্ভব হয় না, বা ইনভিজিলেটর এসে শুধু তার নামই বারবার কেনই বা ডাকবে। দেখুন, এই সরকারটা যখনই কোনো পরীক্ষা নেয় এবং তারপরে দাঁড়িয়ে এদের প্রচার হয় যে দেখুন এত লক্ষ লোক ছেলে মেয়ে পরীক্ষা দিল এবং নির্বিঘ্নে পরীক্ষা হলো, এবং এই নির্বিঘ্নে পরীক্ষার আড়ালেই এই সরকারের যত কুকীর্তি থাকে। 2016 সালে যখন এসএলএসটি পরীক্ষা হয়েছিল তখনও পরীক্ষা নির্বিঘ্নে হয়েছিল, সেই পরীক্ষা নিয়ে কারোর কোনো অভিযোগ ছিল না। কিন্তু 9 বছর পরে আজকে বোঝা গেছে যে যখন আজ যোগ্য প্রার্থীরা যাদের এই অন্য নতুন প্রার্থীদের চাকরি নেওয়ার কথা, গার্ড দেওয়ার কথা, আজকে তারা নতুন করে আবার তাদের যোগ্যতার প্রমাণ দেওয়ার জন্য তাদের রুমে ঢুকতে হচ্ছে, পরীক্ষা দিতে হচ্ছে। এটা তাদের কাছে শুধুমাত্র পরীক্ষায় পাশ ফেলের ব্যাপার না, এটা তাদের কাছে একটা বিরাট লজ্জা এবং মান সম্মানের ব্যাপারও। দেখুন, এবার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 5,65,000, 7 তারিখ এবং 14 তারিখ মিলিয়ে, এবং তার মধ্যে 7 তারিখে প্রায় নবম দশম মিলিয়ে 3,19,000 পরীক্ষার্থী পরীক্ষা দিল, এবং তার মধ্যে 23,000 নেওয়া হবে, অর্থাৎ 23,000 শিক্ষক শিক্ষিকা নেওয়া হবে। কিন্তু এই যে প্রসেস বা যে প্রসেসে তারা পরীক্ষা নিল, যে দুর্নীতি এই সরকার করেছে, তাতে যে সমস্ত পরীক্ষার্থী যারা 2016 সালে বসেননি, যারা নতুন এবারে বসলেন, তারাও পরীক্ষা দিয়ে এসে নিজেদেরকে কখনো একবার ভাবতে পারছেন যে আপনি যে পরীক্ষা দিয়ে এসছেন সেই পরীক্ষার প্রসেসের মধ্যে থেকে আগামী দিনে আপনি এই সরকার স্বচ্ছ রিক্রুটমেন্ট করবে? বা আপনার মনে কি একবারও ডাক দিচ্ছে না? বা আপনার পরিবারের লোকজন কি আপনাকে বলছে না যে যতই পরীক্ষা ভালো দিস না কেন, এই 9 বছর পরে যাদের চাকরি গেল, তোরা চাকরি পাওয়ার পরে তোদের যে আবার 5 বছর 10 বছর পরে চাকরি চলে যাবে না, তার কি গ্যারান্টি আছে? কারণ এই সরকারকে ভরসা করা যাবে না। কারণ দেখুন, যে রাজ্য সরকার, যে নবান্নে 14 তলায় বসে থাকা মুখ্যমন্ত্রী নিজে এই চুরি আর দুর্নীতিকে প্রশ্রয় দেয়, বিকাশ ভবনে বসে থাকা শিক্ষামন্ত্রী খোদ রাস্তায় দাঁড়িয়ে বলে চাকরি তাদের হবে যারা তৃণমূল কংগ্রেস করবে, তৃণমূল কংগ্রেসের হয়ে দেয়াল লিখবে, তৃণমূল কংগ্রেসের হয়ে ঝান্ডা ধরবে, চাকরি তাদেরই হবে, তাছাড়া চাকরি অন্য কারোর হবে না। আর সে শিক্ষামন্ত্রী হয়ে বসে থাকবে, তাদের কাছ থেকে আপনি দুর্নীতি ছাড়া আর কি আশা করবেন? এসএসসির প্রধান হিসাবে যে চেয়ারে বসে আছে সেও দুর্নীতিবাজ, সে এই সরকার, এই রাজ্য সরকার এবং বিকাশ ভবনের অঙ্গুলি হেলন ছাড়া তার এক পাও নড়াচড়ার কোনো ক্ষমতা নেই, এক পাও নড়াচড়ার ক্ষমতা নেই। কারণ দেখুন, প্রথম থেকেই এখনো পর্যন্ত
এসএসসি যে পরীক্ষা নিয়েছে, এসএসসির এই পরীক্ষা নেওয়ার পেছনে একমাত্র সুপ্রিম কোর্টের অর্ডার ছাড়া এরা কিন্তু আর পরীক্ষা নিত না। কারণ যেহেতু সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে ডিসেম্বর মাসের মধ্যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে হবে, তাই কিন্তু এসএসসি পরীক্ষা নিল, না হলে কিন্তু এসএসসি পরীক্ষা নিত না। কিন্তু কোথাও একটা এখনো যেখানে দাঁড়িয়ে এই এসএসসি হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে জানিয়েছে যে দাগিদের তালিকার পরিমাণ প্রায় ৬,২৭৩ বা ৭৬ জনের মতো, সেখানে দাঁড়িয়ে এসএসসি মাত্র ১৮০৬ জনের তালিকা বার করেছে, টেন্টেডের তালিকা। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ আছে কোনো টেন্টেড কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। তাহলে যে ৬,২৭৬ জনের নাম এসএসসি হলফনামা নিয়ে সুপ্রিম কোর্টে জানিয়েছিল সংখ্যাটা, তার মানে সেই সংখ্যার মধ্যে ১৮০৬ জনের নাম প্রকাশ করা মানে বাকি আরো টেন্টেড আছে যার তালিকা এসএসসি প্রকাশ করেনি, অর্থাৎ এই টেন্টেডরাও পরীক্ষায় বসেছে। এই টেন্টেডরাও পরীক্ষায় বসেছে এবং এটা নিয়ে আবার যে আইনের দরজায় কড়া নাড়ানো হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার এবং এসএসসি এটা বুঝে শুনেই করেছে, কারণ এরা খুব ভালো করে জানে যে এসএসসি যে তালিকা হলফনামা আকারে যে সংখ্যা সুপ্রিম কোর্টের কাছে জমা দিয়েছে, সেই সংখ্যা যদি বাইরে বেরিয়ে আসে তাহলে একদিকে যেরকম তৃণমূল কংগ্রেসের নেতাদের মানুষ ছেঁকে ধরবে পয়সার জন্য, এবং অন্যদিকে তাহলে এদের বাদে আর বাকি যারা আছে তারা সবাই পরীক্ষায় বসতে পারবে, অর্থাৎ এ নিয়ে আর আইনত কোনো বাধা থাকবে না, যার ফলে এদের রিক্রুটমেন্ট সরকারকে করতে হবে এবং এদের মাইনে সরকারকে দিতে হবে। সুতরাং এমন একটা জায়গায় এসএসসি কে দিয়ে রাজ্য সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তার শিক্ষামন্ত্রী কাজ করিয়ে রাখলেন, যাতে আগামী দিনে আবার কেসে যায়, এই সিলেকশন প্রসেসের ক্ষেত্রে আবার কোনো সমস্যা তৈরি হয়, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে অন্তত রিক্রুটমেন্ট করতে না পারে বা না এরা রিক্রুট হতে পারে, বা এই প্রসেসটা আরো যাতে লেন্দি হতে পারে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল লক্ষ্য, কারণ একেতে এই রাজ্যে ট্রেজারির যা অবস্থা তাতে লক্ষ্মী ভান্ডার দিতে গিয়ে দেউলিয়া পর্যায়ে দাঁড়িয়ে গেছে রাজ্য সরকার। 2026-এর আগে এই রাজ্য সরকার এই নিজের ভোট ব্যাংকে গচ্ছিত রাখার জন্য, মহিলাদের উপঢৌকন দেওয়ার জন্য, মহিলাদের লোভ লালসা দেখানোর জন্য, তাদের ভোট ব্যাংক নিজের ভোট বাক্সে নিয়ে আসার জন্য এই লক্ষ্মী ভান্ডারের পরিমাণ এই রাজ্য সরকার আবার বাড়াবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই এসএসসির মধ্যে থেকে এই শিক্ষক নিয়োগের থেকে তার ক্ষমতা ধরে রাখার জন্য বেশি গুরুত্বপূর্ণ লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়ানো। তাই ইচ্ছাকৃত রাজ্য সরকার এবং এসএসসি দুজনে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এমন জিনিস তৈরি করলো পরীক্ষা হওয়ার আগেই, যাতে পরবর্তীকালে এই প্রসেসের ক্ষেত্রে আবার কোনো আইনের বাধা আসে এবং এরা সামনে দাঁড়িয়ে প্রচার করতে চাইবে যে দেখুন আমরা তো চাকরি দিয়ে দিতে চেয়েছি, এরা আজকে আদালতে গিয়ে, বিরোধীরা আদালতে গিয়ে চাকরি আটকে দিতে চাইছে, অর্থাৎ আমরা দিতে চাই, আমরা চাকরি দিতে জানি, আর বিরোধীরা চাকরি দিতে জানে না, তারা চাকরি আটকাতে জানে। এই কথা প্রচার করে মানুষের মধ্যে ভাবমূর্তি তৈরি করবার চেষ্টা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ সেদিকেই যাচ্ছে। কারণ এর ওষুধ একটাই, এই সরকারকে তাড়ানো। এই সরকারকে তাড়ানো ছাড়া আপনি 2019 সাল থেকে 2016 সালের পরীক্ষা থেকে 2025 কিভাবে একের পর এক জালি রিক্রুটমেন্ট হয়েছে, কিভাবে ওএমআর টেম্পারিং হয়েছে, কিভাবে নাম্বার অতিরিক্ত নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে, আপনি কিভাবে নিশ্চিন্তে ঘুমাবেন যে এই সরকার তল দিয়ে দুর্নীতি করবে না? এই সরকার দুর্নীতি যে করবে তার ফাঁকফোকর আগে থেকেই এই সরকার রেখে দিয়েছে, এই সরকার আগে থেকেই রেখে দিয়েছে, তাই সেই দুর্নীতি করবার ফাঁকফোকর। সুতরাং এই সরকারকে যদি দুর্নীতি বন্ধ করতে হয় তাহলে এই সরকারকে আপনাদের বঙ্গোপসাগরে ভাসাতে হবে, বঙ্গোপসাগরে ডোবাতে হবে, না হলে এর কোনো সলিউশন নেই। না হলে এই সরকারের রাজত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে চুরি চামারি ছাড়া কোনো জিনিস সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এটা আপনারা কোনোদিন কল্পনাও করবেন না। ধন্যবাদ, নমস্কার।